কেমিক্যাল বন্ডিং এর পড়াটাকে আজকে আমরা একটু আরো এগোই। আগের দিন আমরা কোভ্যালেন্ট বন্ড, একটা এলিমেন্টের কোভ্যালেন্সি কি করে মাপবো সেই সূত্র ধরে ফ্যাজানের রুল, ফ্যাজানস রুল এই পর্যন্ত এসেছিলাম। আজকে প্রথমে যে কথাটা বলি, আমরা কোভ্যালেন্সির মধ্যে আজকে আলোচনা মূলত সীমাবদ্ধ রাখবো এবং কোঅর্ডিনেট বন্ড সম্পর্কে একটু জানবো। একটা শব্দ আছে জানো, আয়নিক পোটেনশিয়াল। শব্দটা হচ্ছে আয়নিক পোটেনশিয়াল, এটাকে বাংলায় বলে আয়নীয় বিভব। এর বাংলা হচ্ছে আয়নীয় বিভব। এবং এটাকে রিপ্রেজেন্ট করা হয় ফাই, ফাই। সাধারণত আয়নিক পোটেনশিয়াল মাপা হয় ক্যাটায়নের, অ্যানায়নের মাপা হয় না। তো ফাই বা আয়নিক পোটেনশিয়াল আয়নিক পোটেনশিয়াল এটা সমান কি? চার্জ অফ দি ক্যাটায়ন by radius of the cation. Charge by radius, কার চার্জ? ক্যাটায়নের। কার রেডিয়াস? ক্যাটায়নের। আচ্ছা বলো তো, ফাইয়ের মান কখন বেশি হতে পারে? কোন ক্যাটায়নের ফাইয়ের ভ্যালু বেশি হবে কখন? যখন তার চার্জ বেশি হবে বা রেডিয়াসে ছোট হবে। ওপরেরটা বড় হলেও ফাইয়ের মান বাড়ে, তলারটা ছোট হলেও ফাইয়ের মান বাড়ে। তাহলে হয় চার্জ বেশি হবে অথবা রেডিয়াসে ছোট হবে। এখন ফ্যাজানের রুল তোমাদের আগের ক্লাসে পড়েছি। ক্যাটায়নের চার্জ যত বেশি হয় কম্পাউন্ডের কোভ্যালেন্সি তত বাড়ে, বা ক্যাটায়নে রেডিয়াস যত ছোট হয় কম্পাউন্ডের কোভ্যালেন্সি তত বাড়ে। ফ্যাজান তিনটে কন্ডিশন বলেছিলেন না? এক নম্বর বলেছিলেন ক্যাটায়ন এবং অ্যানায়নের চার্জ বেশি হলে কম্পাউন্ডের কোভ্যালেন্সি বাড়বে। এটা বলেছিলেন ক্যাটায়ন সাইজে ছোট, অ্যানায়ন সাইজে বড় হলে কম্পাউন্ডের কোভ্যালেন্সি বাড়বে। আর একটা বলেছিলেন ক্যাটায়ন উইথ 18 ইলেকট্রন কনফিগারেশন, যে ক্যাটায়নের ইলেকট্রন বিন্যাসে আউটার মোস্ট শেলে 18টা ইলেকট্রন আছে, তার কোভ্যালেন্ট বন্ড তৈরির টেন্ডেন্সি যে ক্যাটায়নের কনফিগারেশনে আউটার মোস্ট শেলে 8টা ইলেকট্রন আছে তার চাইতে বেশি হবে। এই তিনটে কন্ডিশনের কথা বলা হয়েছিল, বলেছিলেন ফ্যাজান। প্রথম দুটো ভাবো, ক্যাটায়নের চার্জ বেশি হলে কোভ্যালেন্সি বেশি, তো ক্যাটায়নের চার্জ বেশি হলে ফাইয়ের মান বেশি। আবার ক্যাটায়নের সাইজ ছোট হলে কোভ্যালেন্সি বেশি, রেডিয়াস ছোট হলে ফাইয়ের ভ্যালু বেশি। তাহলে এক কথায় বলতে পারি, যে ক্যাটায়নের আয়নিক পোটেনশিয়াল অর্থাৎ ফাইয়ের মান বেশি সেই ক্যাটায়ন তত বেশি কোভ্যালেন্ট কম্পাউন্ড তৈরি করে। যে ক্যাটায়নের আয়নিক পোটেনশিয়াল অর্থাৎ ফাইয়ের মান বেশি হয় সেই ক্যাটায়ন তত বেশি কোভ্যালেন্ট কম্পাউন্ড তৈরি করে। এখন গ্রুপ 1 এর এলিমেন্ট তোমাদের মনে থাকতে পারে, লিথিয়াম, সে ধরো মোনো পজিটিভ আয়ন তৈরি করে, কারণ আউটার মোস্ট শেলে একটা ইলেকট্রন আছে। সোডিয়াম, সেও তাই করে। পটাশিয়াম, সেও তাই করে। রুবিডিয়াম, সেও তাই করে। সিজিয়াম, সেও তাই করে। প্রত্যেকেরই তো আউটার মোস্ট শেলে একটা করে ইলেকট্রন আছে। তারা সেই ইলেকট্রনটা ছেড়ে দিলে অক্টেট কমপ্লিট হয়।
সর্ববহিস্থ কক্ষপথে অষ্টক পূর্ণ হয়। তাহলে প্রত্যেকের চার্জ তোমার সমান, মনো পজিটিভ। রেডিয়াসের কথা ভাবলে Li প্লাস আয়নের রেডিয়াস কিন্তু সব থেকে ছোট। এই সবগুলোর মধ্যে কার রেডিয়াসটা ছোট? Li প্লাস আয়নের রেডিয়াস কিন্তু সবচেয়ে ছোট। তাহলে লিথিয়ামের আয়নিক পোটেনশিয়ালের মান বেশি, সেই জন্য লিথিয়ামের কম্পাউন্ড গুলো কোভ্যালেন্ট নেচারের। আমরা কি জানি যে মেটাল গ্রুপ 1 এর এলিমেন্ট তার একদম স্ট্রং মেটালিক ক্যারেক্টার রয়েছে। তারা যখন নন মেটালের সঙ্গে যুক্ত হয়ে কম্পাউন্ড দেবে তখন তাদের কম্পাউন্ড গুলো ইলেকট্রোভ্যালেন্ট ক্যারেক্টারের হবে। কিন্তু এখানে দেখা যাচ্ছে লিথিয়াম তার কম্পাউন্ড গুলো কিন্তু ইলেকট্রোভ্যালেন্টের চাইতে কোভ্যালেন্ট ক্যারেক্টারেরই বেশি হয়। সোডিয়াম পটাশিয়ামের হয় অবশ্যই ইলেকট্রোভ্যালেন্ট কম্পাউন্ডই বেশি। সেই জন্য সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম বা সিজিয়াম এরা ওয়াটার সলিবল, এরা জলে দ্রাব্য। কিন্তু লিথিয়াম ওয়াটার সলিবল, লিথিয়াম না। সোডিয়াম পটাশিয়াম ওয়াটার সলিবল বলাটা অবশ্য ভুল। সেটা ঠিকই, সোডিয়াম পটাশিয়াম ওয়াটার সলিবল, কিন্তু সেই কথাটা আমি বলতে চাইছি না। আমি যেটা বলতে চাইছি যে সোডিয়াম পটাশিয়ামের যে কম্পাউন্ড NaCl, K2SO4 তারা ওয়াটার সলিবল, তারা ইলেকট্রোভ্যালেন্ট নেচারের এবং তারা জলে দ্রাব্য। কিন্তু লিথিয়ামে অধিকাংশ লবণই জলে অদ্রাব্য। তোমাদের মনে থাকতে পারে পিরিয়ডিক টেবিলে ডায়াগোনাল রিলেশনশিপ যখন আমরা পড়েছিলাম তখন এই প্রশ্ন উঠেছিল যে লিথিয়াম এবং ম্যাগনেসিয়ামের অধিকাংশ লবণই জলে অদ্রাব্য। আমরা সিমিলারিটি দেখিয়েছিলাম, দিয়ে বলেছিলাম এই দিক থেকে দেখতে গেলে কিন্তু লিথিয়াম সোডিয়াম পটাশিয়ামের চাইতে বেশি ম্যাগনেসিয়ামের কাছাকাছি। তার ধর্মের যে সিমিলারিটি সেটা কিন্তু সোডিয়াম পটাশিয়ামের তুলনায় ম্যাগনেসিয়ামের ধর্মে অনেক কাছাকাছি, এই কথা বলা হয়েছিল। কেন সেটা যে কেন ঘটে তার কারণটা হয়তো তোমরা আজকে বুঝতে পারছো যে লিথিয়ামের আয়নিক পোটেনশিয়াল বেশি হওয়ার জন্য লিথিয়ামের 5 ভ্যালু অনেক বেশি হয়, তার পোলারাইজিং পাওয়ার বেশি হয়, ফলে সে অ্যানায়নকে পোলারাইজ করে এবং কোভ্যালেন্ট কম্পাউন্ড তৈরি করে। ঠিক আছে? তাহলে এটা যদি কেউ প্রশ্ন করে why most of the lithium compound বা why most of the lithium salts are insoluble in water, তার উত্তরে তখন এটা বলবে যে লিথিয়াম সল্টে Li প্লাস আয়ন থাকে। Li প্লাস আয়নের আয়নিক পোটেনশিয়াল খুব বেশি হয় কারণ Li প্লাস আয়ন সাইজে ছোট। আয়নিক পোটেনশিয়াল বেশি হওয়ার কারণে সে কোভ্যালেন্ট কম্পাউন্ড তৈরি করে, সেই জন্য তার কম্পাউন্ড গুলো খুব বেশি ওয়াটার সলিবল নয়, জলে দ্রাব্য নয়। ম্যাগনেসিয়ামেরও তাই। অনেক সময় তোমাদের প্রশ্ন লিখতে দেয় যে লিথিয়াম এবং ম্যাগনেসিয়াম এরা ডায়াগোনাল রিলেশনশিপ দেখায় কেন? why Li plus and Mg2 plus compounds show diagonal relationship? তখন তুমি বলবে আসলে Li প্লাস এবং Mg2 প্লাসে এই দুটো আয়নে লিথিয়ামের কম্পাউন্ড গুলোতে তো লিথিয়াম Li প্লাস হিসাবে থাকে, আর ম্যাগনেসিয়ামের কম্পাউন্ড গুলোতে ম্যাগনেসিয়াম থাকে Mg2 প্লাস আয়ন হিসাবে। তো এদের পোলারাইজিং পাওয়ার, ধ্রুবায়ন ক্ষমতা, পোলারাইজিং পাওয়ার, ধ্রুবায়ন ক্ষমতা অলমোস্ট সেম। তাই তাদের কম্পাউন্ড গুলো কোভ্যালেন্ট নেচার কাছাকাছি, তাই তাদের কম্পাউন্ড গুলোর মধ্যে ধর্মের মিল দেখা যায়। তোমরা খেয়াল করে বা পুরনো ক্লাস ঘুরিয়ে দেখতে পারো ভিডিও খুলে, যে লিথিয়াম এবং ম্যাগনেসিয়ামের ধর্মের মধ্যে যে মিল বা সাযুজ্যটুকু দেখানো হচ্ছিল সেটুকু লিথিয়াম এবং ম্যাগনেসিয়াম এলিমেন্ট ধরে দেখানো হয়নি। সব ক্ষেত্রে দেখানো হচ্ছিল লিথিয়ামের কম্পাউন্ড এবং ম্যাগনেসিয়ামের কম্পাউন্ডের ধর্মের মধ্যে কি মিল সেইটা দেখে দেখানো হচ্ছিল, সেইটা ধরে দেখানো হচ্ছিল। বোঝা যাচ্ছে কথাটা? তা কম্পাউন্ড গুলোর মিল পাওয়া যায় কারণ তাদের কোভ্যালেন্সিটা কাছাকাছি বলে।
সমযোজী চরিত্রটা কাছাকাছি বলে তাদের ধর্মের মধ্যে মিল খুঁজে পাওয়া যায়। তো সেই জিনিসটা ব্যাখ্যা করলাম এবং কিছু কোশ্চেন আলোচনা করলাম। হ্যাজানের সূত্রে থেকে অনেক রকমই কোশ্চেন হতে পারে। হ্যাজানের সূত্র এবং আয়নিক পোটেনশিয়াল, এই জায়গা থেকে অনেক রকম অনেক ধরনের কোশ্চেন, অনেক ধাঁচের প্রশ্ন আসতে পারে। তার মধ্যে একটা বলি, কোন ধাতুর অক্সাইড কম্পাউন্ড গুলো ওই ধাতুর সালফাইড কম্পাউন্ড অপেক্ষা বেশি ইলেকট্রোভ্যালেন্ট। ধরো ক্যালসিয়াম, ক্যালসিয়াম একটা মেটাল, তার অক্সাইড কম্পাউন্ড মানে কি ক্যালসিয়াম অক্সাইড, আর সালফাইড কম্পাউন্ড মানে কি ক্যালসিয়াম সালফাইড। কোশ্চেনটা হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড is more electrovalent than calcium sulfide. Why? তখন তুমি বলবে যে ক্যালসিয়াম অক্সাইড, তুমি এখানে দেখো ক্যাটায়ন দিয়ে কিন্তু উত্তর পাবে না, কারণ ক্যাটায়নটা কমন, দুজনেরই একই ক্যাটায়ন। তাহলে উত্তরের জায়গাটা লুকিয়ে আছে অ্যানায়নের মধ্যে। ক্যালসিয়াম অক্সাইডের মধ্যে আছে O ডবল মাইনাস আয়ন, whereas ক্যালসিয়াম সালফাইডের মধ্যে আছে S ডবল মাইনাস আয়ন। এইটা হচ্ছে সালফাইড আয়ন, দিস ইজ সালফাইড আয়ন, সালফাইড আয়ন, and this is oxide ion. এবার সালফাইড আয়ন গুলো আকারে অক্সাইড আয়নের চাইতে অনেক বড়। সালফাইড আয়নের সাইজ অক্সাইড আয়নের চাইতে বেশি হয়। অ্যানায়ন সাইজে বড় হলে কি হয়, ফ্যাজানের সূত্র অনুযায়ী কম্পাউন্ডের কোভ্যালেন্ট ক্যারেক্টার বাড়ে। তাই সালফাইড কম্পাউন্ডস আর মোর কোভ্যালেন্ট দেন অক্সাইড কম্পাউন্ড। ঠিক আছে, কোশ্চেন নানা রকম আসে এবং আমরা পরবর্তীতে কোশ্চেন আরো ধরে ধরে আলোচনা করব। তার আগে একটা জিনিস তোমাদের দেখায়, কোঅর্ডিনেট বন্ড। অসমযোজী বন্ধনী, ধরো অ্যামোনিয়া, অ্যামোনিয়াতে একটা নাইট্রোজেন অ্যাটম তিনটে হাইড্রোজেন অ্যাটমের সাথে তিনটে কোভ্যালেন্ট বন্ড দিয়ে যুক্ত আছে, তিনটে সমযোজী বন্ধনী গঠনের মাধ্যমে যুক্ত আছে। নাইট্রোজেনে একটা লোন পেয়ার আছে। তো এই অ্যামোনিয়াকে তুমি অ্যাসিড দ্রবণে দিলে, অ্যাসিড দ্রবণের মধ্যে কি থাকে, H প্লাস আয়ন। অ্যাসিডের সলিউশনে কি থাকে, H প্লাস আয়ন। এবার অ্যামোনিয়া একজোড়া ইলেকট্রন আছে যা সে দিতে পারে, দিতে পারে মানে সত্য ত্যাগ করে দিতে পারে না, শেয়ার করতে পারে। শেয়ার করলে তার অক্টেটের কোনো অসুবিধা হয় না। আর উল্টো দিকে H প্লাস আয়ন, H প্লাস আয়নে তো কোনো ইলেকট্রন থাকে না, হাইড্রোজেনে একটা ইলেকট্রন থাকে, সেটা বেরিয়ে গেলে H প্লাস আয়ন হয়। তাহলে প্র্যাকটিক্যালি H প্লাস আয়নে কোনো ইলেকট্রন থাকে না। অ্যামোনিয়া আর H প্লাস আয়ন পরস্পর কাছাকাছি এলে নাইট্রোজেন তার এই লোন পেয়ার ইলেকট্রন H প্লাস কে দেয়। দেয় মানে আবারও আমি বলছি, সত্য ত্যাগ করে দিয়ে দেয় না, সব সত্য ছেড়ে দিয়ে দেয় না, শেয়ার করে, ভাগাভাগি করে। অনেকটা সেই ধরনের পার্টনারশিপের ব্যবসা। ধরো
দুই বন্ধু ব্যবসা করছে, যেখানে একজন বড় লোক আর একজনের অত পয়সা করি না। তো ব্যবসার তো একটা মূলধন লাগে, তো মূলধনটা হচ্ছে বড় লোক বন্ধু। আর যার অত পয়সা করি নাই, সে হয়তো পরিশ্রম করে সেটা পুষিয়ে দিচ্ছে। ব্যাপারটা সেই রকম। এখানে একজোড়া ইলেকট্রন কোভালেন্ট বন্ডের ক্ষেত্রে কি হতো, যারা বন্ডটা তৈরি করত তারা দুজনেই ইলেকট্রন দিত, সম সংখ্যায় ইলেকট্রন দিত, এবং সেই ইলেকট্রন জোড়কে দুজনে সমানভাবে ব্যবহার করতে পারত। যারা বন্ডেড অ্যাটম তারা দুজনে সমানভাবে ব্যবহার করতে পারত। এখানেও কোভালেন্ট বন্ডের মতোই শেয়ারিং অফ ইলেকট্রন হয়। শেয়ারিং অফ ইলেকট্রন এখানেও ঘটে, কিন্তু এখানে দুজনে ইলেকট্রন দেয় না, একজন দেয়। এক্ষেত্রে যেমন অ্যামোনিয়া দিচ্ছে, অ্যামোনিয়ার লোন পেয়ার আছে, সে সেটা H+ কে দিচ্ছে, সত্য ত্যাগ করে দিচ্ছে না, নাইট্রোজেনেরও অধিকার থাকছে। আবার এই ইলেকট্রনটা পাওয়ার ফলে হাইড্রোজেনেরও যে ঘাটতিটুকু ছিল, হাইড্রোজেন তো সবসময় হিলিয়ামের মতো বিন্যাস পেতে চায়, তাই এই দুটো ইলেকট্রন পেয়ে তার পক্ষে হিলিয়ামের মতো বিন্যাস পাওয়াটা সহজ হচ্ছে। তাই এই ধরনের কোভালেন্ট বন্ডকে বলে, কোভালেন্ট বন্ড বলবো না, এই ধরনের বন্ডকে বলে কোঅর্ডিনেট বন্ড, যেখানে একজন ইলেকট্রন দেয় কিন্তু দুজনে ব্যবহার করে। যে দেয় তাকে বলে ডোনার, এখানে যেমন নাইট্রোজেন হচ্ছে ডোনার, আর যে নেয় তাকে বলে অ্যাকসেপ্টার। ডোনার প্লাস দিই আমরা, কেন প্লাস দিই না, ইলেকট্রনটা শেয়ার করার আগে ইলেকট্রনটা তো কেবল নাইট্রোজেনেরই ছিল, অন্য কারো ছিল না। একজোড়া ইলেকট্রন কেবলমাত্র নাইট্রোজেনেরই ছিল, তারই অধিকারী ছিল। এবার তাকে সেটা হাইড্রোজেনের সঙ্গে ভাগ করে নিতে হচ্ছে। সেটা কি করতে হচ্ছে, হাইড্রোজেনের সঙ্গে সেটাকে ভাগ করে নিতে হচ্ছে। তার ফলে নাইট্রোজেনের ইলেকট্রনের ভাগ কিছুটা কমে যাচ্ছে, সেই জন্য সে প্লাস। আর একটা জিনিস তুমি দেখো, কোভ্যালেন্ট বন্ডগুলোকে আমরা এরকম একটা দাড়ি বা হাইফেন দিয়ে বুঝিয়ে থাকি, কিন্তু কোঅর্ডিনেট বন্ডকে কিন্তু একটা অ্যারো চিহ্ন দিয়ে বোঝানো হয়। অ্যারোর মুখ থাকে যে ইলেকট্রন দিচ্ছে তার দিক থেকে, যে ইলেকট্রন গ্রহণ করছে তার দিকে। এখানে যেমন নাইট্রোজেন ইলেকট্রন দিচ্ছে আর হাইড্রোজেন ইলেকট্রন নিচ্ছে, তাহলে অ্যারোর মুখ থাকবে নাইট্রোজেন থেকে হাইড্রোজেনের দিকে। কোভালেন্ট বন্ড আর কোঅর্ডিনেট বন্ডে মিল আছে। মিলটা কোথায়, দুটো ক্ষেত্রেই শেয়ারিং অফ ইলেকট্রন হয়, অর্থাৎ ইলেকট্রনে শেয়ার মানে ইলেকট্রন দিয়ে ইলেকট্রন জোড় তৈরি করে সেই জোড়টাকে ব্যবহার করা হয়। এই প্রথা কোভালেন্ট বন্ডে আছে, এই প্রথা কোঅর্ডিনেট বন্ডে আছে। কিন্তু অমিলও আছে। সেই জায়গাটা কোথায়, অমিলের জায়গাটা হচ্ছে এখানেই, যে কোভালেন্ট বন্ডের ক্ষেত্রে দুজনেই ইলেকট্রন দেয়, সমান সংখ্যায় ইলেকট্রন দেয়, দিয়ে একটা ইলেকট্রন জোড় তৈরি করে। আর কোঅর্ডিনেট বন্ডেও ইলেকট্রন পেয়ার তৈরি হয়, জোড় তৈরি হয়, কিন্তু দুজনে ইলেকট্রন দেয়, একজন দেয় এবং দুজন ব্যবহার করে। এরকম উদাহরণ তুমি আরো পাবে। ধরো জল H2O, সে H+ এর সংস্পর্শে এলো, মানে অ্যাসিড দেয়া হলো জলে। জলে অক্সিজেনে দুটো লোন পেয়ার আছে, সে H+ এর সাথে কোঅর্ডিনেট বন্ড তৈরি করলো, করে হাইড্রক্সোনিয়াম আয়ন তৈরি করে H3O+। হাইড্রক্সোনিয়াম আয়ন, হাইড্রক্সোনিয়াম আয়ন H3O+, এইটা তৈরি করে। বোঝা যাচ্ছে কথাটা? এইভাবে কোঅর্ডিনেট বন্ড তৈরি হয়। একটা কোশ্চেন এরকম অনেক সময় করা হয়, পুরোনো সিলেবাসে তো খুবই করা হতো। কতগুলো কম্পাউন্ড দিয়ে বলা হতো যে এর মধ্যে কোনটাতে কোভালেন্ট বন্ড আছে
কোনটাতে কোঅর্ডিনেট বন্ড আছে, কোনটাতে ইলেকট্রোভ্যালেন্ট বন্ড আছে। ধরো আমি বলি Mg3N2 CaO HCl K2SO4 CO2 NH4Cl, এই সমস্ত কম্পাউন্ড দিয়ে বলা হলো যে এখানে কোথায় ইলেকট্রোভ্যালেন্ট বন্ড, কোথায় কোভ্যালেন্ট বন্ড, কোথায় কোঅর্ডিনেট বন্ড আছে বার করো। তা ধাতু এবং অধাতু যখন মেটাল এবং নন মেটাল পরস্পর যুক্ত হয়ে যৌগ তৈরি করে তখন ইলেকট্রোভ্যালেন্ট বন্ড, দুটো নন মেটাল যুক্ত হয়ে যখন যৌগ তৈরি করে তখন কোভ্যালেন্ট বন্ড। এই প্রাথমিক হিসাব ধরে আমরা এগোই। এখানে যেমন দেখো তুমি Mg3N2 ম্যাগনেসিয়াম নাইট্রাইড, ম্যাগনেসিয়াম হচ্ছে মেটাল, নাইট্রোজেন হচ্ছে নন মেটাল, তাহলে এটা ইলেকট্রোভ্যালেন্ট বা তড়িৎযোজী যৌগ। ইলেকট্রোভ্যালেন্ট, এটা হলো গিয়ে ইলেকট্রোভ্যালেন্ট বা তড়িৎযোজী যৌগ। তড়িৎযোজী ধরো ক্যালসিয়াম অক্সাইড CaO, ক্যালসিয়াম হচ্ছে একটা মেটাল, অক্সিজেন হচ্ছে একটা নন মেটাল, তাহলে এটাও ইলেকট্রোভ্যালেন্ট বা তড়িৎযোজী যৌগ। ইলেকট্রোভ্যালেন্ট বা তড়িৎযোজী যৌগ। HCl এর ক্ষেত্রে দেখো দুটোই নন মেটাল, অধাতু, হাইড্রোজেনও অধাতু, ক্লোরিনও অধাতু, তাহলে কোভ্যালেন্ট। সমযোজী, সমযোজী। K2SO4, K2SO4 এ অবশ্য একটা র্যাডিকাল আছে সালফেট, যাই হোক সেটা তো নন মেটাল দিয়েই তৈরি। ইলেকট্রোভ্যালেন্ট, বা তড়িৎযোজী। CO2 কার্বন ডাই অক্সাইড, কার্বন ডাই অক্সাইড নন মেটাল, কার্বনও নন মেটাল, অক্সিজেনও নন মেটাল, কোভ্যালেন্ট কম্পাউন্ড। সমযোজী যৌগ। আর থাকলো কি অ্যামোনিয়াম ক্লোরাইড। অ্যামোনিয়াম ক্লোরাইডে কিন্তু সব রকমের বন্ধনই আছে। দেখো অ্যামোনিয়াম ক্লোরাইডকে ভাঙলে আমরা প্রথমে পাই NH4Cl কে ভাঙলে আমরা প্রথমে পাই NH4+ Cl-। এটা হচ্ছে ইলেকট্রোভ্যালেন্ট কম্পাউন্ড, তড়িৎযোজী যৌগ। ইলেকট্রোভ্যালেন্ট কম্পাউন্ড বা তড়িৎযোজী যৌগ। তাহলে একটা পার্ট হচ্ছে ইলেকট্রোভ্যালেন্ট। এইবার দেখো NH4+ আয়ন কি করে তৈরি হয়।
NH4 প্লাস এই আয়নটাকে বলে অ্যামোনিয়াম আয়ন। এটা কি করে তৈরি হয়? NH3 অ্যামোনিয়া আর H প্লাস এদের মধ্যে কোঅর্ডিনেট বন্ড দিয়ে, হ্যাঁ এটা কম্পাউন্ড বলে না, ইলেকট্রোভ্যালেন্ট বন্ড, এদের মধ্যে কি আছে? ইলেকট্রোভ্যালেন্ট বন্ড। এর মধ্যে আছে কোঅর্ডিনেট বন্ড, অসমযোজী বন্ধনী। আর আছে অ্যামোনিয়াম আয়নের মধ্যে কি আছে? অ্যামোনিয়া আর H প্লাস। অ্যামোনিয়া আর H প্লাস আয়নের মধ্যে কি বন্ড হবে? সরি, অ্যামোনিয়াম আয়ন তো হয়ে গেল একই জিনিস। তাহলে এবার দেখো অ্যামোনিয়াতে কি বন্ড আছে? অ্যামোনিয়াতে নাইট্রোজেন আর হাইড্রোজেনের মধ্যে কোভ্যালেন্ট বন্ড। তাহলে NH4Cl এমন একটা কম্পাউন্ড যার মধ্যে তুমি ইলেকট্রোভ্যালেন্ট বন্ড পাবে, যার মধ্যে তুমি কোভ্যালেন্ট বন্ড পাবে, যার মধ্যে তুমি কোঅর্ডিনেট বন্ড পাবে। দুদিক থেকেই কোশ্চেনটা আসতে পারে। তোমাকে প্রশ্ন দিল এমন একটা যৌগের নাম করো যাতে তড়িৎযোজী, সমযোজী, অসমযোজী তিন রকমের বন্ধনী দেখা যায়। তুমি বললে অ্যামোনিয়াম ক্লোরাইড। আবার অ্যামোনিয়াম ক্লোরাইড যৌগটা দিয়ে বলল যে এই যৌগের মধ্যে কি কি বন্ধনী আছে, সেটা বললে কিন্তু তোমাকে এরকম প্রতিটা স্টেজ ভেঙে ভেঙে বলতে হবে। শুধু বলে দিলে হবে না যে এখানে তড়িৎযোজী, সমযোজী, অসমযোজী সব রকমের বন্ধনী আছে। কাদের মধ্যে তড়িৎযোজী বন্ধনী, কাদের মধ্যে সমযোজী বন্ধনী, কাদের মধ্যে অসমযোজী বন্ধনী, সেই কথাগুলো তোমাকে কিন্তু একদম এরকম স্টেজ বাই স্টেজ ভেঙে চুরে বলতে হবে। তো আজকে আমাদের ক্লাস এইটুকু থাকলো। যে জায়গাটুকু আমরা পড়েছি এখান থেকে আরো প্রশ্ন করার, প্রশ্নের উত্তর নেওয়ার অবকাশ আছে। আমরা আমাদের পরবর্তী ক্লাসে প্রথমে সেই প্রশ্নগুলোর উত্তর খুঁজব, তারপর নতুন হাইব্রিডাইজেশন বলে একটা জায়গা আছে, সংকরায়ন বলে বাংলায়, সেটা শিখব। আজকে এই পর্যন্ত।